রতন, কিরে, পিঠা বিক্রি কেমন চলছে? হ্যাঁ মোড়ল মশাই, আমার পিঠা বিক্রি সবসময় ভালো চলে। আর এখন তো আগের চেয়েও বিক্রি অনেকটা বেড়ে গেছে। সামনে তো শীত আসছে, লোকজন এখনই বেশি বেশি পিঠা খাওয়া শুরু করে দিয়েছে। সবকিছু মিলিয়ে খুবই ভালোই চলছে। বাজারে তো এখনো সব দোকান বন্ধ দেখা যাচ্ছে। এদিকে তো আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তোর গিন্নিমার অসুখ আর চাকর বাকর সবাই এখন ছুটিতে, তাই তোর কাছে এলাম পিঠে খেতে। আরে মোড়ল মশাই, আপনি এত ইতস্তত করছেন কেন? আপনি ভেতরে এসে বসুন না। কোন পিঠা খাবেন আমাকে বলুন, আমি এক্ষুনি দিচ্ছি। তোর দোকানে সব থেকে বেশি যে পিঠা বিক্রি হয় সেটাই আমাকে দে, খেয়ে দেখি। তাহলে আজকে সারাদিন তো আপনাকে বাইরেই খাবার খেতে হবে, তার সাথে গিন্নিমাকেও তো। হ্যাঁ, তার জন্যই তো বাজারে আসলাম কিছু খেতে। খেয়ে তোর গিন্নিমার জন্য বাড়িতে নিয়ে যেতাম। এখন যেহেতু শীত চলে এসেছে, তাই দোকানিরা প্রায় একটু দেরিতে দোকান খোলে। আপনি চাইলে আমার কাছ থেকে আরও পিঠা খেতে পারেন, আর চাইলে গিন্নিমার জন্য নিতে পারেন। আচ্ছা, তাই দে। তুই তো দারুণ বানাস পিঠা। এই নিন, খুব ভালো করে প্যাকেট করে দিয়েছি, অনেকক্ষণ গরম থাকবে। কি গো বৌদি, দাদা কি এখন আসেনি? সেই কখন বাজার করে আমার হাতে দিয়ে বলল তোর বৌদিকে দিয়ায়। আমি তো বাজার নিয়ে সোজা চলে গিয়েছিলাম আমার বাড়িতে, খুব ক্ষুধা পেয়েছিল বুঝলে। বাড়ি গিয়ে ভাত আর আলু ভর্তা বানালাম, তারপর খেয়ে তোমার বাড়ি আসলাম, কিন্তু দাদা এখনো আসেনি কেন? তাই নাকি? তা তোমার দাদা তোমাকে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে সে আবার কোথায় গেল? নাকি অন্য কোনো কাজ আছে? আমাকে তো কিচ্ছু বলে যায়নি। আচ্ছা যাই হোক বৌদি, দাদা হয়তো চলে আসবে। আর আজকে দাদা পটল আর বেগুন এনেছে। আমাকে বলেছে তোর বৌদিকে গিয়ে বলবি পটল দিয়ে পাতলা করে ঝোল আর বেগুনের সাথে আলু দিয়ে ভাজি করতে। তুমি পারলে করে রেখো বৌদি, না হলে তো দাদা ভাববে আমি তোমাকে কিছু বলিনি, তাই না? আচ্ছা আচ্ছা, সে না হয় আমি করে রাখবো। তবে তোমার দাদা তো কখনো আমাকে না বলে কোথাও যায়নি। আজ কোথায় গেছে? বাড়ি এলে তাকে বোঝাবো আমি। হ্যাঁ না বৌদি, তুমি আবার দাদার সাথে ঝগড়া লেগে যেও না। এমন হতে পারে পিঠা বানানোর কোনো উপকরণ কিনতে হয়তো অন্য কোনো বাজারে গেছে। আর তুমি তো জানো, পিঠা বানানোর সব উপকরণ দাদা নিজের হাতে দেখে শুনে ভালো ভালো জায়গা থেকে কিনে নিয়ে আসে। এই কারণেই তো দাদার পিঠার উপর পাড়ার সকল লোকের অনেক বিশ্বাস যে দাদার পিঠা খেয়ে তাদের কোনো সমস্যা হবে না। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমাদের পাড়ায় তো আগে অনেকেই এই পিঠা বানানোর কাজ করত। তবে তারা 2 নম্বরি করে বেশি লাভের আশায় মানুষকে ঠকাতো। তাই জন্য আজ তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। কিন্তু তোমার দাদা তো শুনেছি বিয়ের আগে থেকেই নাকি পিঠা বানিয়ে বিক্রি করত। পাড়ার সব লোক তোমার দাদাকে পিঠা দাদা হিসাবেই চিনতো। আরে বৌদি, কি বলছো? এখন দাদাকে সবাই চেনে। আচ্ছা, তোমার সাথে অনেক গল্প করলাম, এখন বাড়ি যেতে হবে। স্নান সেরে তারপর আবার একটু বের হব। আমার তো আর কাজের শেষ নাই বৌদি। আর জানোই তো, একা মানুষ, কিন্তু কাজ তো আর একটা করি না। জানবো না কেন? তুমি তো দয়ার সাগর, সব মানুষের উপকার করে বেড়াও। এবার একটু নিজের কথা ভাবো। বাবা মা কেউ নেই, বয়সও একেবারে কম হয়নি। বিয়ে করে সুন্দর করে একটা সংসার করো। তুমি বললে আমি মেয়ে দেখার কাজ শুরু করতে পারি। কি করব? আরে বৌদি, একা আছি, বেশ ভালো আছি। মাথার উপর কোনো চাপ নেই, যখন যেখানে খুশি চলে যেতে পারি, তো কোনো পিছু টানও নেই। বিয়ে হলে তো একটা বাঁধনে জড়িয়ে পড়বো, পিছু টান চলে আসবে। কি দরকার বলো তো? যতদিন পারি একা থাকবার আনন্দটা উপভোগ করে নিই, বিয়ে টিয়ে পরে হবে। পরে হবে মানে? বুড়ো বয়সে বিয়ে করবে নাকি? আর বুড়ো হয়ে গেলে কোনো মেয়ের বাবা মা তাদের মেয়েকে তোমার কাছে বিয়ে দেবে? শোনো, পাগলামি বাদ দাও। এবার একটু স্থির হও, বাস্তবমুখী হতে শেখো। আমি আর তোমার দাদা তোমার জন্য মেয়ে দেখব। পছন্দ হলে তোমাকে খবর দেব। তখন তুমিও গিয়ে দেখে আসবে, খোঁজ খবর নিয়ে আসবে। সময় হলে সেটা দেখা যাবে বৌদি। এখন আমি যাই, পরে আবার আসবো ক্ষণ। আচ্ছা ঠিক আছে। কিরে সুবল, তোর কি কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে গেলে ঝুড়িটা আমার কাছে দে, আমি নিয়ে যাচ্ছি। আজ তো অনেক রোদ উঠেছে রে, আমি সেই কখন থেকে ঘামছি। দিয়ে দে আমাকে ঝুড়িটা দে। তুইও বেশ ঘামছিস দেখছি। আরে দাদা, তুমি যাও তো, আমার মোটেও কষ্ট হচ্ছে না। আমার এসবের অভ্যেস আছে। আরে তাতে কি হয়েছে, এতক্ষণ তুই নিয়েছিস, এখন আমাকে দে, আমি নি।
তাহলে আর কারোর উপর বেশি চাপ পড়বে না, আরামসে যেতে পারবো। তাছাড়া এইদিকে রাস্তাগুলি তো খুবই খারাপ, তাই কোনো গাড়ি এমনকি কোনো রিক্সাও আসতে চায় না রে। পায়ে না হেঁটে তো আর উপায়ও নেই। অগত্যা কি আর করা যায়, পায়ে হেঁটে শ্বশুরবাড়ি যেতে হবে। হ্যাঁ, তার ওপর আবার দুদিন আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আরো কাদা কাদা অবস্থা হয়ে গেছে। আর তো বেশি দূর নেই, চলেই এসেছি। আর একটু কষ্ট করতে হবে আমাদের। আমিও তো ক্লান্ত হয়ে গেছি এত রোদের মধ্যে হাঁটতে হাঁটতে। উফ, এত অল্পতেই তোমরা যে কেন এত ক্লান্ত হয়ে যাও বুঝি না। আমার মাথার উপর আরও 10টা বস্তা দিলেও আমার কোনো ক্লান্তি বোধ হবে না। শরীরটাকে একদম সব কিছুতে মানিয়ে ফেলেছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, দেখবো। যদি একবার অসুস্থ হয়ে যাস তখন কিন্তু কোনো ডাক্তার বুদ্ধি দেখাবো না, আগেই বলে দিচ্ছি। এখন বারবার বলছি আমার কাছে দে, কান দিয়ে কথা যাচ্ছে না নাকি? আচ্ছা, আর ঝগড়া করো না। বেশিক্ষণ তো লাগবে না আমাদের যেতে। বাবারা, আমাকে কিছু খেতে দেবে? আমি কয়েকদিন ধরে কিচ্ছু খাইনি। অনেক কষ্ট করে একটু খাবারের আশায় ঘর থেকে বের হয়েছি। আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না বাবারা। আমাকে তোমরা সাহায্য করো। আচ্ছা বুড়িমা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাবা কাছেই। সুবল, এ ঝুড়িতে তো অনেক ধরনের ফল আছে, বুড়িমাকে কয়েকটা দিয়ে দে তো। আমাকে একটু সাহায্য করে যাও তোমরা। আমার ছেলেমেয়েরা আমাকে দেখে না, আমি তেমন কোনো কাজ করতে পারি না, তাই আমার কপালে সামান্যতম খাবারও জোটে না। তোমরা যদি আমাকে একটু দয়া করতে, তাহলে একটু খেয়ে বাঁচতাম আমি। আমাদের কাছে আপাতত কিছু ফল আছে, আপনাকে কিছু ফল দিয়ে দিচ্ছি, নিয়ে যান। এই ক্ষুধার্ত মানুষটাকে তোমরা খাবার দিয়ে দিয়েছো। সৃষ্টিকর্তা যেন এর উত্তম প্রতিদান তোমাদেরকে দান করেন। আমি তোমাদের জন্য অনেক আশীর্বাদ করছি। তোমরা জীবনে অনেক বড় হও। তোমাদের এই উদার মন তোমাদেরকে একদিন অনেক বড় বানাবে, দেখে নিও। তোমরা কি গো? তোমাদেরকে তো কখনো এই গ্রামে দেখিনি আগে। এটা হচ্ছে আমার গ্রাম। আমি এই গ্রামের মেয়ে। ছোট থেকে এই গ্রামে আমি বড় হয়েছি। তোমার বয়স তো অনেক কম, তাই তুমি আমাকে কোনোদিন দেখোনি। তা তুমি একা একা রাস্তার ধারে কি করছো? জানো, আমার বাবা মা কেউ নেই। আমি এতিম মানুষের বাড়িতে কাজ করে খাই। কিন্তু আমার কাজ করতে একদম ভালো লাগে না। শুধু মন চায় ঘুরে ফিরে বেড়াতে আর পড়াশুনো করতে। তাই আমি কাজটা ছেড়ে দিয়েছি। কাজ ছেড়ে দেওয়ার পর এখন আমাকে না খেয়ে থাকতে হচ্ছে। আহারে, এত সুন্দর মায়াবী একটা মুখ দেখলেই কত ভালো লাগে। তোমার মতো এত ছোট একটা মেয়েকে দিয়ে কে তার বাড়ির সব কাজ করায়? আমার তো ভাবতেই অবাক লাগছে। কিরে ময়না, এখানে কি করছিস? তুই কি ওনাদের চিনিস? না তো, আমি ওনাদের চিনি না। তবে এই মেয়েটা বলছে সে নাকি এই গ্রামেরই মেয়ে। আচ্ছা ভাই, আপনার বাড়ি নিশ্চয়ই এই গ্রামে। এটা আমার শ্বশুর বাড়ির এলাকা। এই বাচ্চা মেয়েটা নাকি মানুষের বাসায় কাজ করে, এতিম ওর কেউ নেই। আপনি চেনেন ওর বাড়ি? না না, আমি ওর বাড়ি চিনি না, শুধু ওকে চিনি। তাছাড়া আমি এই গ্রামের না, এটা যেহেতু হাওড়ের এলাকা, তাই এখানে মাছের আনাগোনা খুব ভালো। তো এখান থেকে মাছ ধরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে ভালো টাকা আয় করতে পারি। প্রতি সপ্তাহে আমি আমার পরিবারের কাছে যাই, বুঝলি না? শুধুমাত্র উপার্জনের জন্য নিজের পরিবারকে ছেড়ে এখানে আছেন, তাই না? হ্যাঁ রে ভাই, আমাদের মতো গরিব মানুষের জীবনে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়। তারপরেও পুরোপুরি সুখ স্বাচ্ছন্দ্য আমরা পাই না। আর কি আর করবো, ওপরওয়ালা সব কিছু তো আর সবাইকে দেন না। নিজে নিজে রান্নাবান্না করে খেতে হয় আপনাকে, তাই তো? আর রান্না বান্না, সেই সন্ধেই চলে যাই হাওড়ে। সারা রাত তো মাছ ধরি, আর ভোরবেলায় বাজারে গিয়ে মাছ বিক্রি করে বাড়িতে ফিরে রান্না করে খাবার মতো শক্তি আর থাকে না, প্রচুর ঘুম পায়। ওই বাজারে হোটেলে খেয়ে নিই, তারপরে বাড়িতে এসে ঘুম দিই। এইভাবেই আবার বিকেল গড়িয়ে যায়, নদীতে যাবার জন্য প্রস্তুতি নিতে হয়। দিন কেটে যায়, কখন সকাল হয় রাত হয় টেরই পাই না। রতনদা, চলো না, আমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছে।
আচ্ছা ময়না, তুমি চলো, আমাদের সাথে যাবে। আমি তো বলেছি আমি এই গ্রামের মেয়ে, আমাকে ভয় পেও না। আমার সাথে চলো, প্রথমেই আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাব, তারপর তোমার সাথে তোমাদের বাড়ি দেখতে যাব। আচ্ছা চলো। ও বাবা, আমরা এসে গেছি। কোথায় তুমি? ঘরে আছো নাকি? আরে মা, কি খবর তোর? বাবাজি কেমন আছো? আমি তো ভালো আছি বাবা, আপনাকে দেখতে চলে আসলাম। অনেকদিন আপনাকে দেখি না, কেমন আছেন সেটা দেখতে মানে কোনো খবর না দিয়ে আমরা চলে এসেছি। খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। একা মানুষ কেমন আর থাকবো বলো? তা তুমি কে বাবা? আর এত মাথায় করে ফল নিয়ে এসেছো কেন? বাবা, ও আমার প্রতিবেশী, সব সময় আমাদের সাথেই থাকে। ওর কেউ নেই এতিম, আর আমরা ওকে আমাদের পরিবারের লোক হিসেবেই ভাবি। তা বেশ, তা বেশ। কি ময়না, তুই আমার মেয়ের সাথে কোথা থেকে আসলি? আমার মেয়েকে তুই চিনিস নাকি? না তো, চিনতাম না, কিন্তু এখন চিনি। খুব ভালো তোমার মেয়ে, আমাকে অনেক আদর করে। আচ্ছা বাবা, তোমরা সবাই ঘরে চলো, বাদ বাকি কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে নাকি? বাবা, অনেক দিন পর মেয়ের হাতে রান্না খাচ্ছ, কেমন হয়েছে বলো তো? মেয়ের হাতে রান্নার স্বাদ কি মনে আছে, নাকি ভুলে গিয়েছিলে বাবা? মেয়ের হাতের রান্নার স্বাদ সেটা সবার বাবার কাছেই অমৃত, অসাধারণ। কোনো বাবাই সেটা ভুলতে পারে না রে মা। শুধু বছর কেন, যুগ যুগ পর খেলেও সেই স্বাদের কথা মনে থাকে। আচ্ছা বাবা, আপনাদের পাড়ায় কি গরিব লোকের সংখ্যা বেশি? না মানে আসবার সময় অনেককেই দেখলাম ভিক্ষে করছে, তাদের কাছে শুনলাম তাদের ছেলেমেয়েরা নাকি তাদেরকে দেখে না। ছেলেমেয়েদের যদি ধনসম্পত্তি থাকতো তাহলে তারা কি তাদের বাবা মাকে দেখতো না? আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই নিম্ন মধ্যবিত্ত, অথবা বলতে পারো নিম্নবিত্ত। আর সন্তানদের অর্থ সম্পত্তি না থাকলে কি আর তার বাবা মাকে দেখবে না? এটা আবার কেমন কথা? হ্যাঁ বাবা, সেটাই তো বলতে চাচ্ছি। ধনসম্পত্তি থাকলে তো বাবা মাকে দেখবার কথা, আর যদি নাও থাকে তারপরেও তো তারা তাদের বাবা মাকে ফেলে দিতে পারে না। কিন্তু আপনাদের এলাকাতে এসে কেমন জানি সবকিছু গোলমাল লাগছে। এটা বাবা মানুষের যার যার স্বভাব শিক্ষা বলতে পারো। তারা কোন কাজ করবে, কোন কাজ করবে না, এটা তাদের পরিবার থেকেই তো তারা শিক্ষা পেয়ে থাকে। শুধু ছেলে মেয়েদেরকে দোষ দিলেও হয় না বাবা। অনেক ক্ষেত্রে দেখেছি বাবা মায়েরও অনেক দোষ থাকে। অনেক সংসারের ছেলে, ছেলের বউরা তাদের শ্বশুর শাশুড়িকে যত্ন করে না, দেখে না। তাদের সন্তানেরা তো সেসব দেখেই বড় হয়, আর বড় হয়ে তারাও তাদের বাবা মাকে দেখে না। তারা হয়তো ভাবে এটাই উচিত কাজ। আপনি বাবা একদম ঠিক বলেছেন। আচ্ছা বাবা, আমি রাস্তায় আস্তে আস্তে একটা কথা ভাবছি, আর এই ক্ষেত্রে আপনার সাহায্য আমার দরকার। আপনি যদি রাজি থাকেন তাহলে এই কাজটা আমি এখান থেকে করতে চাই। আর নিশ্চয়ই বলে ফেলো বাবা। আমি জানি তুমি যেটা করবে ভেবে চিন্তে ভালো কাজ করবে। তোমার সকল ভালো কাজের সাথে আমি তো আছি। বাবা, আমি এই গ্রামের মানুষদের জন্য একটা মহা ভোজের আয়োজন করতে চাই, তবে এক্ষেত্রে আমি একা করতে পারবো না। সুবল আমাকে সাহায্য করবে বলেছে, তার সাথে আপনি চাইলে আপনিও যোগ দিতে পারেন। তাছাড়া এলাকার লোকদেরও তো আমি তেমন চিনি না, তাদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে যাব, তখন আপনাকেও আমার সাথে যেতে হবে। এত টাকা তুমি পাবে কোথায়? আমার তো কিছু জমানো টাকা ছিল বউ, সেটা তো তুমি জানোই। সুবলকে বাড়িতে পাঠিয়ে দেব, সাথে ঘরে চাবিটাও দিয়ে দেব, ও গিয়ে নিয়ে আসবে। আমিও আর্থিকভাবে সাহায্য করব। এমন মহান কাজের সাথে থাকতে পারলে আমারও ভালো লাগবে। এই গ্রামের বেশিরভাগ মানুষই নিম্নবিত্ত। একদিন ভালো মন্দ খেলে সবারই ভালো লাগবে। আসলেই বাবা, ভালো কাজ করলে মনটা অনেক ভালো লাগে। একা একা থাকি তো। আজ অনেক দিন পর এত মানুষ একসাথে দেখে তাদের মুখে ভালো ভালো কথা শুনে আসলে মানসিক তৃপ্তি পাচ্ছি। এমন কিছু সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। কি যে বলেন না বাবা, যে কোনো বৃহৎ কাজ কি কখনো একা করা যায়? আপনাদের সবার সহযোগিতা ছিল বলেই তো এই কাজটা আমি করতে পেরেছি। আমি যতদিন বেঁচে থাকব তোমার এই ধরনের মহৎ কাজের সাথে আমিও যুক্ত হব। তুমি সব সময় আমাকে পাশে পাবে।